হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আমি তোমাদের ক্লাস 12-এর স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করছিলাম এবং স্থির তড়িতের তড়িৎ বিভব সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। তড়িৎ বিভবের আজকে আমি নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে কী করে তড়িৎ বিভব নির্ণয় করা যায় সে সম্পর্কে আমি আলোচনা করব। আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে কথা বলেছিলাম তোমাদের সাথে, এবং কী করে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সে বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের তড়িৎ বিভবের একটি গুরুত্বপূর্ণ ধারণা যে নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে কী করে তড়িৎ বিভব বের করা যায় সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমরা নিরবিচ্ছিন্ন সংস্থা হিসেবে প্রধানত এখানে আহিত গোলককেই বিবেচনা করব। সেই আহিত গোলকের জন্য আমরা প্রধানত এখানে তড়িৎ বিভব বের করব। আগে আমি বলছি যে কী করে একটা নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয় করা যেতে পারে। কয়েকটা উপায় আছে যেভাবে আমরা নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করি, কীভাবে আমি একটা নিরবিচ্ছিন্নভাবে আহিত সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয় করতে পারি। তারপরে আমি দেখাচ্ছি এই থিওরিটাকে ব্যবহার করে কী করে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয় করতে পারি। তাহলে আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে আহিত সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয়। আমরা এটা করব নিরবিচ্ছিন্নভাবে আহিত সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয়। ঠিক আছে, সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয়। এটা নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব এবং এটাকে ব্যবহার করে আমি আহিত গোলক, সেটা ফাঁপা হতে পারে, নিরেট হতে পারে, তার ক্ষেত্রে তড়িৎ বিভব নির্ণয় করব। ঠিক আছে, তাহলে ধরো এখানে একটা অঞ্চল আছে, যে অঞ্চলে কিছু সংখ্যক আধান আছে। তাহলে এটা একটা আহিত সংস্থা। এই আহিত সংস্থার জন্য কোনো একটা পয়েন্টে আমাকে ধরো তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। ধরো এটা একটা আহিত সংস্থা। ঠিক আছে, আহিত সংস্থা। এইভাবে আধান এখানে বণ্টিত হয়ে আছে, সেটা ক্ষেত্র জুড়ে বণ্টিত হয়ে থাকতে পারে, আয়তন জুড়ে বণ্টিত হয়ে থাকতে পারে, যে কোনোভাবে বণ্টিত হয়ে থাকতে পারে। তাহলে আমি কি করতে চাইছি, এই আহিত সংস্থাটার জন্য আমি একটা পয়েন্ট পিতে আমার কতটা তড়িৎ বিভব আমি সেটা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে কীভাবে আমরা সেটা করতে পারি, নানাভাবে আমরা সেটা করতে পারি। তাহলে দেখো, ধরো এখানে কিছুটা পরিমাণ আধান আছে, ধরো ডিকিউ পরিমাণ আধান এখানে আমার আছে। তাহলে এই ডিকিউ আধানের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ বিভব হবে। আমি যদি বলি ডিকিউ এর অবস্থান আমার মূলবিন্দু ও সাপেক্ষে যে ডিকিউ পরিমাণ আধান, অল্প পরিমাণ আধান, তার অবস্থান ভেক্টর যদি আমরা ধরে নিই আর নট ভেক্টর, এবং আমি আর অবস্থান ভেক্টরের অবস্থানে আমার তড়িৎ বিভবটাকে বের করতে চাচ্ছি, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর দ্বারা বোঝানো হচ্ছে, এবং এটা ধরো আর ড্যাশ দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে ওই পুরো সংস্থাটার জন্য পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হচ্ছে সেটাকে বের করা আমার উদ্দেশ্য। তাহলে ওই সামান্য ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হচ্ছে আমি সেটাকে আগে লিখব, এবং ওই অল্প অল্প ডিকিউয়ের জন্য পি বিন্দুতে যে তড়িৎ বিভবগুলো হচ্ছে সেগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে পুরো আহিত সংস্থাটার জন্য পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হবে আমার সেটা বেরিয়ে যাবে। অর্থাৎ ডিকিউয়ের জন্য পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হচ্ছে সেটাকে ক্যালকুলেট করে, সেটাকে হিসাব করে আমি যদি তার উপর ইন্টিগ্রেশন করি, তাহলে পুরো আহিত সংস্থাটার জন্য পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হবে আমার সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে অল্প যে ডিকিউ আধান তার জন্য পি বিন্দুতে যে তড়িৎ বিভবটা হচ্ছে সেটাকে যদি বলি আমি ডিভি, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ডিভি ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/4πε ইন্টু কী হবে ডিকিউ বাই কী হবে আমাদের দূরত্বটা, ডিকিউ থেকে পি এর দূরত্ব কত, আর ড্যাশ ধরেছি এখানে, তাহলে আমি এখানে আর ড্যাশ লিখে দিচ্ছি। এখন আর ড্যাশ যে ভেক্টরটা, সেটাকে যদি ভেক্টর হিসেবে লিখতাম তাহলে আর ড্যাশ সমান কী হতো আমাদের, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি, যে আর ড্যাশ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আর ড্যাশের মান বলতে কি বোঝাচ্ছি আমি, আর ড্যাশের মান বলতে আমি বোঝাচ্ছি আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর এর কি মানকে আমি বোঝাচ্ছি। তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে ডিভি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, আমি এইভাবে লিখতে পারি 1/4πε ইন্টু কী হবে ডিকিউ বাই কী হবে আমাদের আর মাইনাস আর নট। ঠিক আছে, এইভাবে আমাদের
লিখতে পারি। তাহলে পুরো সংস্থাটার জন্য পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পুরো সংস্থাটার জন্য পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হবে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এরকম একটা তড়িৎ বিভব হবে। পুরো সংস্থাটার জন্য পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হবে এরকমটা হবে যে 1/4πε। এটা কী হবে, আমি যদি এর উপর ইন্টিগ্রেশন করে দিই তাহলেই পুরো সংস্থাটার জন্য পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হবে আমার সেটা বেরিয়ে যাবে। এখন আধান কিভাবে থাকতে পারে, রৈখিকভাবে বণ্টিত হয়ে থাকতে পারে, ক্ষেত্র জুড়ে বণ্টিত হয়ে থাকতে পারে, আয়তন জুড়ে বণ্টিত হয়ে থাকতে পারে। সেই হিসেবে ডিকিউকে আমি নানাভাবে লিখতে পারি। ডিকিউ সমান আমি লিখতে পারি ল্যামডা ডিএল, এগুলো আমরা তড়িৎ ক্ষেত্রেও বলেছিলাম যে ডিকিউ সমান আমরা লিখতে পারি ল্যামডা ডিএল। ল্যামডা বলতে আধানের রৈখিক আধান ঘনত্বকে বোঝায়। ক্ষেত্র জুড়ে বণ্টিত হয়ে থাকলে আমরা লিখতাম ডিকিউ ইজিক্যাল টু সিগমা ডিএস। আয়তন জুড়ে বণ্টিত হয়ে থাকলে লিখতাম ডিকিউ ইজিক্যাল টু রো ডিভি। ওইভাবে লিখে আমরা এই ইন্টিগ্রেশনটা করলে আমাদের একটা পয়েন্টে তড়িৎ বিভবের রাশিমালা কী সেটা আমাদের বেরিয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা একটা প্রসিডিওর যে তড়িৎ বিভব বের করার এইভাবে আমরা করতে পারি, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা তড়িৎ বিভব বের করতে পারি। কিন্তু আমরা এখানে মোস্ট অফ দ্য সিচুয়েশনে এই ফর্মুলাটা ইউজ করে করব না। কেন করব না স্যার? কারণ আমরা তো অলরেডি তড়িৎ ক্ষেত্র বের করেছি এইভাবে, এই ধরনের ফর্মুলা দিয়ে অলরেডি বিভিন্ন সংস্থার ক্ষেত্রে তো আমরা তড়িৎ বিভব তড়িৎ ক্ষেত্র বের করেছি অলরেডি, অথবা গাউসের সূত্র ব্যবহার করে আমরা তড়িৎ ক্ষেত্র বের করেছি অনেক সংস্থার ক্ষেত্রে। তাহলে অলরেডি আমাদের তড়িৎ ক্ষেত্র তো জানা আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি আমাদের জানা থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের মধ্যে যে সম্পর্ক সেটাকে ব্যবহার করেই তো আমি একটা নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভবের রাশিমালা লিখতে পারি। তাহলে আমি আবার কেন এই ভিআর ইজিক্যাল টু এই পুরো ইন্টিগ্রেশন আবার করতে যাব? তাহলে এইভাবে আমরা করব না। আমি যেটা ফলো করব যে এখানে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভব বের করার ক্ষেত্রে মোস্ট অফ দ্য সিচুয়েশনে যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে আগের দিন আমি যে রিলেশনগুলো পড়িয়েছিলাম সেটাকে ব্যবহার করে আমি তড়িৎ বিভব বের করব। আমি আগের দিন কী পড়িয়েছিলাম যে কোনো একটা পয়েন্টে যে তড়িৎ বিভবের রাশিমালা সেটা কীভাবে লেখা যায়, ভিআর ইজিক্যাল টু কী লেখা যায়, মাইনাস ই ডট ডিআর, এরকমটা লেখা যায়, ই ডট ডিআর ইনফিনিটি টু আর। এইটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, আমরা একটা পয়েন্ট পিতে তড়িৎ বিভবের রাশিমালা পাবো। আমি বেশিরভাগ ক্ষেত্রে এই রিলেশনটাকে ইউজ করে আমি তড়িৎ বিভব বের করবো একটা পয়েন্টে, কারণ অলরেডি তো আমার তড়িৎ ক্ষেত্রের রাশিমালা জানাই আছে, সেটাকে ব্যবহার করে আমি তড়িৎ বিভবের রাশিমালাটা লিখব। যদি দেখি আমার সিচুয়েশনটা জটিল হয়ে যাচ্ছে তখন আমি ওপরের এই সূত্রটাকে ব্যবহার করব, যদি সিচুয়েশন জটিল হয়ে যায়। ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমি এই নিচের এই ফর্মুলাটাতেই স্টিক থাকবো, আমি যে এটাকে দিয়ে আমি একটা পয়েন্টের এক নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত সংস্থার ক্ষেত্রে তড়িৎ বিভব আমি বের করব। ঠিক আছে, তাহলে কি করে করা যেতে পারে সেটা আমি দেখি। তাহলে আমি মেইনলি দুটো সিস্টেমের জন্য তোমাদের তড়িৎ বিভব করাবো, একটা হচ্ছে ফাঁপা আহিত পরিবাহী আর একটা হচ্ছে নিরেট গোলকের জন্য করাবো, অপরিবাহী গোলকের জন্য করাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি যে সংস্থার জন্য তোমাদের তড়িৎ বিভব বের করে দেখাবো সেটা হচ্ছে আমাদের একটা ফাঁপা আহিত পরিবাহী বা অপরিবাহী গোলক, পরিবাহী বা অপরিবাহী গোলক, পরিবাহী বা অপরিবাহী গোলক, অথবা আহিত নিরেট পরিবাহী গোলকের ক্ষেত্রে তড়িৎ বিভব আমরা বের করব। পরিবাহী গোলকের ক্ষেত্রে তড়িৎ বিভব। ঠিক আছে, এদের ক্ষেত্রে আমি তড়িৎ বিভব বের করবো যে ফাঁপা আহিত পরিবাহী বা অপরিবাহী গোলক অথবা আহিত নিরেট পরিবাহী গোলকের ক্ষেত্রে তড়িৎ বিভব বের করবো। এদের সবার ক্ষেত্রে তড়িৎ বিভবের রাশিমালা আলাদা হবে। আমি কার জন্য বের করিনি দেখো, নিরেট অপরিবাহী গোলকের জন্য তড়িৎ বিভব এখানে বের করিনি, ওটা আলাদা সিচুয়েশন হবে, ওটার রেজাল্টগুলো অন্য রকমের হবে, সেই জন্য ওটা আলাদাভাবে বের করব। ঠিক আছে, কিন্তু এই যে ফাঁপা আহিত পরিবাহী বা অপরিবাহী গোলক আর আহিত নিরেট পরিবাহী গোলক এদের ক্ষেত্রে তড়িৎ বিভব একই রকম হবে। কেন? কারণ এদের তড়িৎ ক্ষেত্রের রাশিমালা সেম হয়। কারণ হচ্ছে যদি এটা একটা নিরেট পরিবাহী হতো, আমরা জানি নিরেট পরিবাহীর ভেতরের প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হয়, পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র 0 হয়। আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র থাকে না।
তাহলে এই সিচুয়েশনটা এরকমটা ফাঁপা গোলকের মতনই তো হয়ে গেল, যে ফাঁপা পরিবাহিত আধানগুলো এরকম পৃষ্ঠে অবস্থান করবে, ঠিক আছে, বা ফাঁপা অপরিবাহিত আধানগুলো এরকম পৃষ্ঠে অবস্থান করবে, আবার নিরেট পরিবাহিতেও আধানগুলো এরকম পৃষ্ঠে অবস্থান করবে। তাই ফাঁপা আহিত পরিবাহী বা অপরিবাহী গোলকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র যেরকমটা হয়, আহিত নিরেট পরিবাহী বা অপরিবাহী পরিবাহী গোলকের ক্ষেত্রেও তড়িৎ ক্ষেত্র সে একই রকম হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি একই রকম হয় তাহলে ওদের তড়িৎ বিভবের রাশিমালাটাও একই রকমই হবে এখানে, ঠিক আছে। তাই তিনটে জিনিসকে আমি এরকম একখানি করে লিখছি যে একসাথে আমাদের পড়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি করে আমরা করতে পারি এটা দেখো। তাহলে এখানে আমরা প্রথমে ব্যাসার্ধের ভেতরের অঞ্চলে, ব্যাসার্ধের বাইরের অঞ্চলে তড়িৎ বিভব বের করব। প্রথমে আমি ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ বিভব বের করব, তারপরে আমি ব্যাসার্ধের থেকে কম দূরত্বে তড়িৎ বিভব বের করব। তাহলে দেখি এটা আমরা কি করে করতে পারি এখানে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করছি, এখানে কেস 1 হিসেবে লিখছি যে কার জন্য আমি কোন সিচুয়েশনে আমি তড়িৎ বিভব এখানে বের করতে চাচ্ছি। আমি বের করতে চাচ্ছি তড়িৎ বিভব আমার যে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে, ব্যাসার্ধের সমান বা তার থেকে বেশি দূরত্বে আমি তড়িৎ বিভব বের করতে চাচ্ছি। এ বলতে এখানে আমি এই ফাঁপা যে গোলকটা তার বা যে নিরেট পরিবাহী গোলকটা তার ব্যাসার্ধকে বোঝাচ্ছি। তাহলে এখানে আমি কি বলছি, এখানে আমাদের একটা গোলক আছে এরকমের, ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে আমি তড়িৎ বিভব বের করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ধরো কেন্দ্র, ঠিক আছে। আর এটা বলতে আমি বোঝাচ্ছি এটুকু হচ্ছে আমার, এটা হচ্ছে ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ এ, ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বের একটা পয়েন্ট পিতে আমি তড়িৎ বিভব বের করতে যাচ্ছি। এই পয়েন্ট পিতে আমি তড়িৎ বিভব বের করতে যাচ্ছি। এই দূরত্বটা মনে করো আমাদের আর। সো এই আর দূরত্বের একটা পি পয়েন্টে আমি তড়িৎ বিভব বের করতে চাচ্ছি। এবং আমি কোন সূত্রটাকে ইউজ করে এটা করব বললাম, মোস্ট অফ দ্য সিচুয়েশনে আমি এই সূত্রটাকে ইউজ করে এখানে তড়িৎ বিভব বের করব। তাহলে আমার উদ্দেশ্য এই পি বিন্দুতে তড়িৎ বিভব বের করা। আমি কিন্তু অলরেডি তড়িৎ ক্ষেত্র কী হয় এই আহিত ফাঁপা পরিবাহী বা অপরিবাহী বা এই ধরনের সিচুয়েশনে কতটা হয় সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের পড়িয়েছিলাম। সেটা কী ছিল আমাদের, যে এই ধরনের সিচুয়েশনে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কী হয়, ই ইজ ইকুয়াল টু কী হয়, ই ইজ ইকুয়াল টু হয় যে ভেতরে তড়িৎ ক্ষেত্র 0 হয় যখন আর লেস দ্যান এ, আর বাইরের অংশে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হয় কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার আর ক্যাপ, আর স্কোয়ার আর ক্যাপ, এরকমটা হয়। এটা কখন হয়, যখন আর গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে এটা ছিল তড়িৎ ক্ষেত্রের রাশিমালা। এই তড়িৎ ক্ষেত্রটাকে ইউজ করে আমি কি করব, এই সংস্থাটার ক্ষেত্রে তড়িৎ বিভবের রাশিমালাটা আমি লিখব। তাহলে তড়িৎ বিভব কেমন হবে, ওই পি বিন্দুতে, যেটা আর দূরত্বের পি বিন্দু, সেই পি বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা কী হবে। সো ভি আর ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ভি আর ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এইভাবে যে মাইনাস ই ডট ডিআর, ই ডট ডিআর, এভাবে আমরা করব। আমরা কোথা থেকে কোথায় আসছি, অসীম থেকে আর দূরত্বের পি বিন্দুতে আসছি। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা করব। এবং আমি আর দূরত্বে আসলাম, তার মানে আমি কোথায় আছি, আমি ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে আছি। ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে যদি থাকি তাহলে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হবে, তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা আমাদের এরকম হবে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন, কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার। আর এখানে কি হবে, এই এর অভিমুখ কোণ বরাবর, আর বরাবর বাইরের দিকে, ডট আমরা কি লিখব, ডিআর ইন্টু আর ক্যাপ। এটা কেন লিখতে হবে, আগের দিনও আমি বুঝিয়েছি যে ই বরাবর, ই যেদিকে ক্রিয়া করছে সেই বরাবর আমরা কি নিচ্ছি, এখানে ডিআর নিচ্ছি, বা ও থেকে বাইরের দিকে আমি এই ডিআর ভেক্টরটাকে নিচ্ছি। তাহলে ডিআর ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডিআর ইন্টু কি লিখবো, আর ক্যাপ। তাই আমি লিখেছি ডিআর ইজ ইকুয়াল টু ডিআর ইন্টু আর ক্যাপ, এভাবে লিখিয়েছি। তাহলে কি লিখবো এখানে, ইনফিনিটি টু আর। এটা যদি আমরা করে দিই তাহলে আমরা কি পাবো, পি বিন্দুতে তড়িৎ বিভব পেয়ে যাবো। এবার ইন্টিগ্রেশনটা করতে হবে আমাদের, করলে দেখি আমরা কি রেজাল্ট পাই। সো কী পাবো আমরা এখানে, মাইনাস কিউ, কিউ বলতে এখানে কি বোঝাচ্ছি, এই আহিত পরিবাহী, এই ফাঁপা যে পরিবাহীটা বা অপরিবাহী গোলকটা, অথবা আহিত নিরেট পরিবাহী যে গোলকটা, তার যে টোটাল আধান সেটাকে আমি কিউ দ্বারা বোঝাচ্ছি। তাহলে কিউ বাই কী হবে, 4 পাই এপসাইলন হবে এখানে। আর এখানে করলে কত হবে, আর ডট আর ক্যাপ করলে কত হবে, 1 হবে। আর এখানে কত পড়ে থাকবে আমাদের, 1/r স্কোয়ার ডিআর, এরকমটা আমাদের পড়ে থাকবে। সেখানে কি করতে হবে, ইনফিনিটি টু আর, এটা আমরা করব। তাহলে এখানে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন, ইন্টিগ্রেশন করলে আমাদের কত হবে, যে -1/r হবে, ঠিক আছে। এখানে কি দিতে হবে আমাদের, লোয়ার লিমিট টু আপার লিমিট দিতে হবে। এই মাইনাসে মাইনাসে আমি একবারে আচ্ছা প্লাস লিখবো, তার আগে এটা আমরা ইনফিনিট টু আর দিয়ে নিই, লোয়ার লিমিট টু আপার লিমিট, ঠিক আছে।
তারপরে আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে কিউ বাই 4πε ইন্টু কী হবে আপার লিমিট 1/r মাইনাস কী হবে লোয়ার লিমিট মাইনাস মাইনাস অলরেডি আমি প্লাস করে দিয়েছি, তাই এইভাবে বসালাম। সো 1/∞ করলে 0 হবে, তাহলে কত হবে কিউ বাই 4πε r। তাহলে পি দূরত্বের যে আর দূরত্বের যে পি বিন্দু, সেই পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে, সেই তড়িৎ বিভবের রাশিমালা হবে এটা কিউ বাই 4πε ইন্টু আর। এটা কার জন্য হলো, এটা হচ্ছে এই আহিত ফাঁপা পরিবাহী বা অপরিবাহী গোলক অথবা আহিত নিরেট পরিবাহী গোলকের ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বের একটা পয়েন্টে তড়িৎ বিভবের রাশিমালা হবে এইটা, যেটা আমি লিখলাম। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল কী হবে আমাদের তড়িৎ বিভবের রাশিমালা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে। ঠিক আছে, ওকে। পরে আমি এই ব্যাপারগুলোকে একসাথে করে লিখছি যে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে কম দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা কেমন হবে। তাহলে এটা আমরা একটা রেজাল্ট পেলাম। ঠিক আছে, এটা আমরা একটা রেজাল্ট পেলাম যে এটা হচ্ছে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ বিভব হলো। কেস 2তে আমরা কি বলছি, কেস 2তে আমরা বলছি এর ক্ষেত্রেই যে ব্যাসার্ধের থেকে কম দূরত্বে তড়িৎ বিভব কেমন হবে। ঠিক আছে, ব্যাসার্ধের থেকে তড়িৎ বিভব কম দূরত্বে কেমন হবে। তাহলে এই ফাঁপা পরিবাহী আহিত ফাঁপা পরিবাহী বা অপরিবাহী গোলকটার এটা আমাদের কিউ আধান, এটাতে আমি টোটাল দিয়েছি, এটা আমাদের সেন্টার কেন্দ্র, তাহলে কেন্দ্র এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের থেকে কম দূরত্বের একটা পয়েন্টে আমি তড়িৎ বিভব বের করতে চাচ্ছি। ধরো এই পি পয়েন্টে আমি তড়িৎ বিভব বের করতে চাচ্ছি। পিটা কত দূরত্বে আছে, ও থেকে পি এর দূরত্ব ধরো আর, ও থেকে পি এর দূরত্ব হচ্ছে আর। তাহলে ও থেকে আর দূরত্বের পি বিন্দুতে আমি তড়িৎ বিভব এখানে বের করতে চাচ্ছি। তাহলে সেই একই সূত্র আমি ব্যবহার করব। কোন সূত্র, এই যে এই সূত্র ভি আর ইজ ইকুয়াল টু কী হবে আমাদের মাইনাস ই ডট ডি আর ইনফিনিটি টু আর, এইটাকেই আমি ব্যবহার করছি ইনফিনিটি টু আর। কিন্তু এবার এই ইন্টিগ্রেশনটা করতে গিয়ে আমরা এই ইন্টিগ্রেশনটাকে দুটো রিজিয়নে ভেঙে দেব। আমি কি করছি, অসীম থেকে বহু দূর থেকে আরে আসছি। তাহলে বহু দূর থেকে আমি কিভাবে আরে আসব, আমি আগে এ পর্যন্ত আসব, তারপরে আমি এর ভেতরে আর পর্যন্ত আসব। তাহলে ইন্টিগ্রেশনটাকে আমি কি করছি, দুটো রিজিয়নে ভেঙে দিচ্ছি। আমি ইনফিনিটি থেকে কোথায় আসলাম, প্রথমে ব্যাসার্ধ পর্যন্ত আসলাম। তাহলে ইন্টিগ্রেশনটাকে দুটো অঞ্চলে এইভাবে আমি ভাঙছি। ইন্টিগ্রেশনের যে লিমিটটা, সেই লিমিটটাকে আমি দুটো রিজিয়নে এভাবে ভাঙছি। প্লাস আমাদের কি হচ্ছে, প্লাস আমাদের এরকমটা হচ্ছে যে আমি এবার কোথা থেকে কোথায় আসছি, এ থেকে আর দূরত্বে আসলাম। তাহলে আমরা এই ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি যে ই ডট ডি আর আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে দুটো রেজাল্ট আমাদের কি হলো, কম্বাইন হলো। যে ইনফিনিটি থেকে কোথায় আসলাম, এ থেকে আরে আসলাম, তাহলে আমি এই ভেতরের আর পয়েন্টে আসতে পারলাম। যে এই পরিবাহী বা ফাঁপা যে পরিবাহী বা অপরিবাহী গোলকটা, হয়তো ফাঁপা পরিবাহী বা অপরিবাহী গোলকটা বা নিরেট পরিবাহী গোলকটার যে ভেতরের একটা পয়েন্ট, সেই পয়েন্টে আমরা এইভাবে আসলাম। ইনফিনিটি থেকে কোথায় আসলাম, অসীম থেকে কোথায় আসলাম, প্রথমে ব্যাসার্ধ পর্যন্ত আসলাম, তারপরে ব্যাসার্ধর ওই পজিশন থেকে ব্যাসার্ধের ভেতরের একটা পজিশন আরে আসলাম। এইটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, ওই পি বিন্দুতে আমরা তড়িৎ বিভবের যে রাশিমালা সেটা আমি এখানে পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে দেখো, তাহলে ই ডট ডি আর, আচ্ছা ব্যাসার্ধের থেকে বেশিতে যখন আমি আছি, যে ইনফিনিটি থেকে এ পর্যন্ত, এর ভেতরে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কি, এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হচ্ছে সেই আমাদের জানা আছে যে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কি 4/ε ইন্টু আর স্কোয়ার। আর অভিমুখ কোন দিকে হবে, আর ক্যাপ বরাবর। ডট আমরা কি লিখবো, ডি আর ইন্টু আর ক্যাপ, এরকমটা লিখবো। সো ইনফিনিটি টু কী লিখবো, এখানে এ লিখবো। ঠিক আছে, প্লাস এবার ব্যাসার্ধের ভেতরে যখনই চলে গেলাম, ব্যাসার্ধের ভেতরে তড়িৎ ক্ষেত্র কত, 0। তাহলে 0 ইন্টু এবার যাই করো না কেন এরকমটা চলে আসবে তোমার। ঠিক আছে, তাহলে সেকেন্ডের যে ইন্টিগ্রেশনটা, তো সেটা আমাকে কী রেজাল্ট দেবে, 0 রেজাল্ট দেবে। এটা আমাকে কী দেবে, 0 ভ্যালু দেবে সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা। প্রথম ইন্টিগ্রেশনটা থেকে আমরা মান পাবো, তাহলে কী পাবো আমরা এখানে, মাইনাস কিউ বাই 4πε, মাইনাস কিউ বাই 4πε ইন্টু কী পাবো, ইন্টিগ্রেশন করলে মাইনাস 1/r পাবো। ঠিক আছে, এভাবে আমি ভেঙে লিখছি, তাহলে বুঝতে পারবে ভালো এখানে। তাহলে এখানে কি লিখবো, যে 1/r স্কোয়ার dr ইনফিনিটি টু আর, ইনফিনিটি টু এ সরি। আর এই যে সেকেন্ড যে এটা আমাকে কী রেজাল্ট দেবে, 0 রেজাল্ট দেবে। 0 রেজাল্ট যেহেতু দিচ্ছে তাই আমি আর ওকে লিখছি না এখানে। তাহলে আমি কি পাবো এখানে, দেখো, তাহলে আমি এখানে কত পাবো, 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কত হয়, -1/r। কেন হচ্ছে, কোন সূত্র অনুযায়ী আমরা জানি যে x⁴n dx এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসে আমাদের 1/n+1 ইন্টু x⁴ কত হয় n+1, এটা হয় রেজাল্ট। তাহলে এখানে আমি কার ইন্টিগ্রেশন করছি, r⁻−2 dr এর ইন্টিগ্রেশন করছি 1/r স্কোয়ার কে লেখা যায় r⁻²।
তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হয়, এন বলতে এখানে -2 বোঝাচ্ছি, তাহলে কত হবে 1/-2 + 1 ইন্টু কত হবে r⁻² + 1। তাহলে ইন্টিগ্রেশন আমাকে কত দেবে, এটা করলে -2 + 1 করলে -1 হয়, তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম -1, আর এখানে r⁻² -2 + 1 করলে r⁻−1 হবে, r⁻−1 মানেই 1/r, তাহলে কত হবে -1/r। তাহলে 1/r² ইন্টিগ্রেশন করলে কত হয় -1/r, মাইনাসে মাইনাসে এখানে আগে অলরেডি একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে আমাদের q/4πε ইন্টু কত হবে আমাদের 1/r। তাহলে এখানে আমরা লিমিট দেবো কত টু কত, ইনফিনিটি টু এ পর্যন্ত আমি এখানে একটা লিমিট দেবো। তাহলে এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, তাহলে কত হবে এখানে q/4πε আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে, তাহলে 1/a মাইনাস কী হবে 1/∞। তাহলে 1/∞ কত হবে 0 হবে আমাদের রেজাল্ট, তাহলে আমরা কি পাবো ফাইনালি 1/4πε a, 1/4πε a। তাহলে দেখো এই কিউটা কি বোঝাচ্ছিল, কিউটা বোঝাচ্ছিল টোটাল কতটা আধান আমি এই পরিবাহীটা এই ফাঁপা বা আহিত গোলকটাতে দিয়েছিলাম, ঠিক আছে, ফাঁপা গোলকটাতে বা নিরেট পরিবাহী গোলকটাতে কতটা আধান টোটাল দিয়েছিলাম সেটা ক্যাপিটাল কিউ দ্বারা বোঝাচ্ছি, আর এ বলতে ব্যাসার্ধ বোঝাচ্ছি। তাহলে দুটোই এই গোলকটার জন্য ফিক্সড থিং। তাহলে ভেতরের তুমি যে পয়েন্টেই যাও না কেন, ভেতরের তুমি যেই পয়েন্টে যাও না কেন, এই যে বিভবের মানটা পেলে সেটা কি চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। এখানে কোনো আর দেখো ভেরিয়েবল এখানে নেই, চলক এখানে নেই, সব কিছু ধ্রুবক জিনিস আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ভেতরের প্রতিটা পয়েন্টে তড়িৎ বিভবের মান এখানে কি হবে সেম হবে, এবং ভেতরের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কি এখানে 0। ফাঁপা যদি গোলক হয়, আয়ত ফাঁপা গোলক হয়, তার ভেতরের প্রতিটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান 0 হয়। কীভাবে হয় আমি সেটা গাউসের সূত্রের ওখানে বলেছিলাম। তাহলে তড়িৎ ক্ষেত্র ভেতরের প্রতিটা পয়েন্টে 0, কিন্তু দেখো এখানে তড়িৎ বিভব প্রত্যেকটা পয়েন্টে আছে এবং তড়িৎ বিভবের মান প্রতিটা পয়েন্টে কি এখানে সমান। তাহলে তড়িৎ ক্ষেত্র 0 হলেও সেখানে তড়িৎ বিভব থাকতে পারে, আবার উল্টোটাও হতে পারে, তড়িৎ বিভব 0 হলেও সেখানে তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখছি, এই যে ফর্মুলাটা আমরা কার জন্য করেছিলাম, এই ফর্মুলাটা আমরা কার জন্য করেছিলাম, এটা করেছিলাম r> এর জন্য। তাহলে এখানে যদি তুমি এ বসিয়ে দাও তাহলে পৃষ্ঠে কতটা তড়িৎ বিভব সেটা পেয়ে যাবে, ব্যাসার্ধের সমান দূরত্বে কতটা তড়িৎ বিভব সেটা তুমি পেয়ে যেতে। তাহলে ব্যাসার্ধের সমান দূরত্বে বা পৃষ্ঠে যে তড়িৎ বিভব হয়েছে, ভেতরের যে কোনো একটা পয়েন্টেও তড়িৎ বিভবের রাশিমালা কিন্তু তাই হয়েছে। তার মানে আমরা কি বলতে পারি, যদি ফাঁপা আহিত ফাঁপা গোলক হয়, সেটা নিরেট হোক, সেটা পরিবাহী হোক বা অপরিবাহী হোক, অথবা নিরেট পরিবাহী গোলক হোক, তার পৃষ্ঠের প্রতিটা বিন্দুতে যে তড়িৎ বিভব হবে, ভেতরের প্রতিটা বিন্দুতেও তাই তড়িৎ বিভব হবে। তার মানে পৃষ্ঠে যে তড়িৎ বিভব হবে, ভেতরের প্রতিটা বিন্দুতেও তাই তড়িৎ বিভব হবে। কার ক্ষেত্রে, ফাঁপা আহিত পরিবাহী বা অপরিবাহী গোলকের জন্য, অথবা নিরেট আহিত নিরেট পরিবাহী গোলকের জন্য পৃষ্ঠে যে তড়িৎ বিভব হবে, ভেতরের প্রতিটা বিন্দুতেও একদম সেন্টারেও সেই তড়িৎ বিভবই হবে। বাইরে যখন তুমি চলে যাবে তখন তড়িৎ বিভবটা দূরত্বের সাথে সাথে পরিবর্তিত হবে, এই 1/r এর সাথে প্রপোর্শনাল হবে। কখন, যখন তুমি ব্যাসার্ধের বেশি দূরত্বে চলে যাবে। তাহলে এই দুটো জিনিসকে ব্যবহার করে দুটো রেজাল্টকে যদি আমরা একসাথে লিখি এবং তার যদি গ্রাফটা কেমন সেটা যদি দেখতে চাই, তাহলে সেটা আমাদের কেমন হবে দেখতে, সেটা আমরা একটু দেখি, ঠিক আছে। তাহলে দেখো আমি এবার গ্রাফ এঁকে এই দুটো জিনিসকে কম্বাইন করার চেষ্টা করছি। আমি তাহলে কি পেলাম এখানে রেজাল্ট, যে VR = কী পেলাম, VR = পেলাম যে q/4πε এটা কখন হলো, যখন r ≥ a, ঠিক আছে। আর q/4πε হলো, এটা কখন হলো, যখন r <a। তার মানে ব্যাসার্ধের ভেতরের প্রতিটা বিন্দুতে এখানে কি হলো, তড়িৎ বিভবের মান কি হলো, সমান হলো। প্রতিটা বিন্দুতে তড়িৎ বিভব সমান হলো, মানে তড়িৎ বিভব কি থাকবে, ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্রতিটা বিন্দুতে এখানে তড়িৎ বিভব যেহেতু সমান থাকছে ব্যাসার্ধের ভেতরের, তাহলে সেই গ্রাফটা যদি আমরা এখানে ড্র করি, সেই গ্রাফ দেখতে আমাদের কেমন হবে, এরকমটা আমাদের গ্রাফটা হবে। যে এইবার আবার আমি কাকে দেখাচ্ছি যে তড়িৎ বিভবের রাশিমালাটা কেমন, এটা কেন্দ্র থেকে দূরত্বকে আমি এই বরাবর বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে ব্যাসার্ধের ভেতরের প্রতিটা বিন্দুতে তড়িৎ বিভবের মান কি সমান। তাহলে ব্যাসার্ধ পর্যন্ত তড়িৎ বিভবের মান কি হলো, সমান হলো। ব্যাসার্ধ থেকে যেই বেশি দূরত্বে তুমি চলে যাবে
তড়িৎ বিভব দূরত্বের সাথে সাথে হ্রাস পাবে। তাহলে সেটাকে আমরা কীভাবে দেখাবো? এইভাবে দেখাবো যে তড়িৎ বিভব দূরত্বের সাথে সাথে এখানে কী হচ্ছে? হ্রাস পাচ্ছে। এখানে এইভাবে তড়িৎ বিভব দূরত্বের সাথে সাথে হ্রাস পাচ্ছে এইভাবে। ঠিক আছে, একটা বক্র সম্পর্ক এখানে আছে, 1/r এর সাথে এটা প্রপোর্শনাল হবে। তাহলে এইটা কি আমাদের? এইটা হচ্ছে Q/4πε Q/4πε। তাহলে দেখতে পাচ্ছি এই r সমান a তে তড়িৎ বিভবের ভ্যালু কি হলো? সর্বোচ্চ হলো, এবং ব্যাসার্ধের ভেতরের প্রতিটা বিন্দুতে তড়িৎ বিভব কি হলো? সেম হলো। কার কার ক্ষেত্রে? ফাঁপা আহিত পরিবাহী বা অপরিবাহী গোলকের জন্য, অথবা নিরেট পরিবাহী গোলকের জন্য ব্যাসার্ধের ভেতরের প্রতিটা বিন্দুতে তড়িৎ বিভব সমান, এবং যখনই তুমি ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে চলে যাবে তখন তড়িৎ বিভব 1/r এর সাথে সমানুপাতিক হবে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিচুয়েশনে আমরা দেখো তড়িৎ বিভব বের করে তোমাকে দেখালাম। এরপর আরেকটা সিচুয়েশন আমি তোমাদের করে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আমি তোমাদের করব যে একটা আহিত নিরেট অপরিবাহী গোলকের জন্য, পরিবাহী নয় পরিবাহী হলে কি হবে অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি। এই যে এক্সপ্রেশন আমি রাশিমালা বের করলাম এটা তিনটের জন্য, কিন্তু এই যে ফাঁপা আহিত পরিবাহীর জন্য বা অপরিবাহীর জন্য বা আহিত নিরেট পরিবাহী গোলকের জন্য কি তড়িৎ বিভব হতে পারে ব্যাসার্ধের থেকে কম দূরত্বে বা বেশি দূরত্বে, সেটা আমি তোমাদের বের করে দেখিয়েছি। তার গ্রাফ কেমন হতে পারে সেটা দেখিয়েছি। মনে রাখতে হবে সিচুয়েশনগুলো কার কার জন্য বের করলাম। এরপর আমি কার জন্য বের করব? যে একটা আহিত নিরেট অপরিবাহী গোলকের জন্য আমি এবার তড়িৎ বিভব বের করে তোমাদের দেখাবো। আহিত নিরেট সুষমভাবে আহিত, অ্যাকচুয়ালি ঠিক আছে, সুষমভাবে কেন বলা হচ্ছে? কারণ প্রতিটা অংশে আধান ঘনত্ব সেম, তাই এখানে বলা হচ্ছে সুষমভাবে আহিত নিরেট অপরিবাহী গোলকের জন্য তড়িৎ বিভবের রাশিমালা আমরা বের করব। ঠিক আছে, অপরিবাহী গোলকের জন্য তড়িৎ বিভব, এটা আমরা এবার বের করব। ঠিক আছে, এর জন্য তড়িৎ বিভবের রাশিমালা কেমন হয় সেটা আমরা বের করব। ওকে, তাহলে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে সুষমভাবে আহিত নিরেট অপরিবাহী গোলকের জন্য তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কিভাবে করব এটা। এইবার দেখো যে এখানে ধরো একটা নিরেট একইভাবে করব, যেভাবে আমি আগেরটা করেছি সেটাও এই একইভাবে করব। আমি কি করব? এখানে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে বা কম দূরত্বের একটা বিন্দুতে তড়িৎ বিভব বের করব। তাহলে আমি কেস 1 হিসেবে কি লিখছি? যে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বের একটা পয়েন্টে তড়িৎ বিভব কেমন হবে, তারপরে আমি দেখাবো ব্যাসার্ধের থেকে কম দূরত্বের একটা পয়েন্টে তড়িৎ বিভব কেমন হতে পারে। ঠিক আছে, তাহলে আমি কি করছি যে আর > এ তে প্রথমে তড়িৎ বিভব বের করি। এটা খুবই ইজি, আগের বারের মতনই হবে। আর > এ তে তড়িৎ বিভব ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে, এটা আমাদের ব্যাসার্ধ ছিল, তাহলে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বের একটা পয়েন্ট পিতে আমি কি বের করতে যাচ্ছি? তড়িৎ বিভব বের করতে চাচ্ছি। তাহলে এই পয়েন্টে তড়িৎ বিভব বের করতে যাচ্ছি যেটা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে আছে। তাহলে আমি আর দূরত্বের একটা পয়েন্ট পিতে তড়িৎ বিভব বের করতে চাচ্ছি, বা যেটা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে আছে। তাহলে আমি কি করব? সেই একই রকম রাশিমালা লিখব। VR = কি লিখব? যে -E.dr ইন্টু কী হবে আমাদের? ইনফিনিটি টু কোথায় আসলাম আমরা? আরে আসলাম। তাহলে ই বলতে এখানে কী বোঝাচ্ছি? তড়িৎ ক্ষেত্র বোঝাচ্ছি। এখন এখানে যখনই আমি বলেছিলাম তড়িৎ ক্ষেত্র পড়ানোর সময় যে যখনই একটা এই ধরনের গোলক থাকবে, তুমি যখন ব্যাসার্ধের বেশি দূরত্বে চলে যাচ্ছ তখন তুমি ধরে নিতে পারো সমস্ত আধান যেন ওর কেন্দ্রে আছে, এবং কেন্দ্র থেকে আর দূরত্বের, বিন্দু আধান থেকে আর দূরত্বের একটা পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হয় তার সাথে ম্যাচ করবে এই নিরেট পরিবাহী বা অপরিবাহী গোলকের ক্ষেত্রে তড়িৎ বিভবের রাশিমালা। কখন? যখন তুমি ব্যাসার্ধের বেশি দূরত্বে চলে যাবে। তাহলে এতে যদি টোটাল কিউ আধান থাকে, তাহলে যখনই ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে চলে যাচ্ছ সেখানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কী হবে? তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা হবে Q/4πε ইন্টু কী হবে? r²। আর অভিমুখ কোন দিকে হবে? আর বরাবর বাইরের দিকে, এরকমটা হবে। আর dr ভেক্টরকে আমরা লিখতে পারি কি? dr × r এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে কি করব? ইনফিনিটি টু r লিখব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? r.r করলে কত হবে? আমাদের 1 হবে। তাহলে কত হবে? -Q/4πε আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে এখানে কত লিখব? 1/r² dr এরকমটা লিখব। তাহলে কত হবে? ইনফিনিটি টু r হবে এখানে। তাহলে 1/r² যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে বারবার বলছি এর রেজাল্ট আমাকে কত দেয়? -1/r দেয়। তাহলে এটা করলে কত হবে? Q/4πε মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে। তাহলে কত হবে? 1/r। এখানে আমরা লিমিট বসাবো ইনফিনিটি টু r। তাহলে দেখো একই আনসার আমরা পেলাম যেটা আগেও পেয়েছিলাম। তাহলে বাইরের ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে যে তড়িৎ বিভব তার রাশিমালার কোনো এখানে পরিবর্তন হলো না, সেটা একই রকমই থাকলো। তাহলে কত হবে? 1/r
মাইনাস 1/∞, 1/∞ করলে 0 হবে, তাহলে কত হবে Q/4πε r হবে। তাহলে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালার কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে। কিন্তু ব্যাসার্ধের থেকে কম দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালাটা এখানে অন্যরকম হবে। তাহলে এটা কখন হবে? যখন r > a হবে। কার ক্ষেত্রে? সুষমভাবে আহিত নিরেট অপরিবাহী গোলকের ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমরা দেখব যে ব্যাসার্ধের থেকে কম দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালাটা কেমন হবে। এটা একটু অন্যরকম হবে, ঠিক আছে। সেটা কেমন হবে সেটা আমি এখন দেখাবো, ঠিক আছে। সো কেস 2 আমি এখন করছি। কেস 2তে আমি বলছি এখানে যে ব্যাসার্ধের থেকে কম দূরত্বে তড়িৎ বিভব আমাদের কেমন হবে সেটা আমি বের করতে যাচ্ছি, যে ব্যাসার্ধের থেকে কম দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা কেমন হবে এই সুষমভাবে আহিত নিরেট অপরিবাহী গোলকের জন্য, ঠিক আছে। তাহলে এখানে কোয়েশ্চেন ভালো করে পড়বে। কোয়েশ্চেনে কী লেখা আছে, পরিবাহী লেখা আছে না অপরিবাহী লেখা আছে, কী ধরনের গোলককে বলছে বা কী ধরনের বস্তুকে বলছে, ভালো করে পড়বে, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরুর কোনো কোয়েশ্চেন দিলে সেখানে ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু কথাটা আছে কি না সেটা দেখবে, ঠিক আছে। এগুলো কিন্তু কোয়েশ্চেন পড়তে গিয়ে ভালো করে খেয়াল করবে, নাহলে ভুল হবে কিন্তু কোয়েশ্চেনে। তাহলে দেখো এখানে কি বলছি আমরা, এখানে বলছি আধান ঘনত্ব, আয়তন আধান ঘনত্ব আমরা ধরে নিচ্ছি এখানে রো। তাহলে আয়তন আধান ঘনত্ব, এই সিস্টেমটার আয়তন আধান ঘনত্বকে আমরা ধরছি রো, ঠিক আছে। তাহলে আমি কি করতে চাচ্ছি, এই যে আমাদের একটা নিরেট অপরিবাহী গোলক আছে, সুষমভাবে আহিত নিরেট অপরিবাহী গোলক আছে, এই সুষমভাবে আহিত নিরেট অপরিবাহী গোলকটার ব্যাসার্ধের ভেতরের একটা বিন্দুতে আমি তড়িৎ বিভব বের করতে চাচ্ছি। তাহলে এটা আমাদের সেন্টার ও, ব্যাসার্ধের ভেতরের একটা পয়েন্টে আমি তড়িৎ বিভব বের করতে চাচ্ছি। পি বিন্দুতে তড়িৎ বিভব বের করতে যাচ্ছি। পি বিন্দুটা কত দূরে আছে? ও থেকে আর দূরত্বে আছে। তাহলে এখানে আমি সেই একই রকমই করব। তাহলে কীভাবে করব, যে ভি আর ইজ ইকুয়াল টু কী করবো আমি, ভি আর ইজ ইকুয়াল টু কী করবো, মাইনাস ই ডট ডিআর, মাইনাস ই ডট ডিআর কী লিখবো এখানে, ইনফিনিটি টু আর, এইভাবে আমরা করব। তাহলেই আমরা পি বিন্দুতে তড়িৎ বিভব বের করতে পারবো। কিন্তু ইনফিনিটি থেকে এখানে ডিরেক্ট তো আমি আরে আসতে পারবো না, দুটো আলাদা টাইপের তড়িৎ ক্ষেত্রের রিজিয়ন আছে। একটা ব্যাসার্ধের বাইরে তড়িৎ ক্ষেত্র একরকম হয়, ব্যাসার্ধের ভেতরে তড়িৎ ক্ষেত্র আর এক রকমের হয়। তাহলে এই যে অঞ্চলটা, সেটাকে আমি এরকম দুটো রিজিয়ন আগেরবারের মধ্যে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে ইনফিনিটি থেকে এ আসলাম, ব্যাসার্ধ পর্যন্ত আসলাম, তারপরে আমি ব্যাসার্ধের ভেতরে ঢুকবো। তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি, ই ডট ডিআর, তারপরে আমি কি করব, ব্যাসার্ধের ভেতরে ঢুকবো। তাহলে ব্যাসার্ধ থেকে তার ভেতরের একটা পয়েন্ট আর পর্যন্ত আমি আসবো। তাহলে এটা যদি আমি করি তাহলে আমরা কি পাবো, কমপ্লিটলি একদম ঠিকঠাকভাবে তড়িৎ বিভবের রাশিমালা আমি এখানে পেয়ে যাব, ঠিক আছে। এবার ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে যে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা হয় সেটা আমাদের জানা আছে, সেটা আমরা ডিরেক্ট এখানে বসিয়ে দেবো। আগেরবারও যেটা করলাম যে Q/4πε r², ঠিক আছে, Q/4πε r² ইন্টু কী হবে আর ক্যাপ ডট কী হবে ডিআর ইন্টু আর ক্যাপ, এরকমটা আমাদের হয়। তাহলে এখানে কী হবে, ইনফিনিটি টু এ হবে এখানে, প্লাস কী হবে আমাদের, এবার ব্যাসার্ধের ভেতরে তড়িৎ ক্ষেত্র। এবার তোমার এই অপরিবাহীটার জন্য, এই যে সুষমভাবে আহিত নিরেট অপরিবাহীর জন্য ব্যাসার্ধের ভেতরে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হয়, এটা আমি গাউসের সূত্র যখন পড়িয়েছিলাম সেখানে আমি পড়িয়েছিলাম, সেটার রাশিমালাটা কেমন হয়, সেটার রাশিমালাটা হয় এরকম, রো r/3ε ইন্টু হয় আর ক্যাপ। এইটা হয় ব্যাসার্ধের ভেতরে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, ঠিক আছে, ব্যাসার্ধের ভেতরে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা রো r/3ε আর ক্যাপ। এইটাকে আমি ইউজ করব যখন আমি ব্যাসার্ধের ভেতরে ঢুকে গেলাম, সেখানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা হবে এইটা। রো বলতে কি বোঝানো হচ্ছে, রো বলতে বোঝানো হচ্ছে আয়তন আধান ঘনত্বকে, একক আয়তনে কতটুকু আধান আছে সেইটাকে বোঝাচ্ছে। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, রো ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, এই সিস্টেমটাতে যদি টোটাল কিউ আধান থাকে আর এই সিস্টেমটার ব্যাসার্ধ হচ্ছে এ, তাহলে রো ইজ ইকুয়াল টু কী লেখা যেতে পারে, কিউ বাই একক আয়তনে কতটুকু আধান আছে, টোটাল আয়তনে যদি কিউ আধান থাকে তাহলে একক আয়তনে কতটুকু আধান থাকবে, কিউ বাই সিস্টেমটার আয়তন। তাহলে এখানে আয়তনটা কত, কিউ বাই 4/3 আর পাই এ কিউব, কিউ বাই 4/3 পাই এ কিউব, 4/3 পাই এ কিউবটা হচ্ছে আয়তন। তাহলে একক আয়তন এতটুকু আধান থাকবে। তাহলে রো ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, 3q বাই কী লিখতে পারি, 4 পাই ইন্টু এ কিউব, এরকমটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট এখানে কী আসবে দেখো, তাহলে ই ডট ডিআর, তাহলে ই ডট ডিআর এখানে কী লিখবো, তাহলে রো r/3ε ইন্টু কী হবে আর ক্যাপ ইন্টু কী হবে ডিআর ইন্টু আর ক্যাপ, এরকমটা আমাদের হবে, ঠিক আছে। তাহলে আমরা কী পাবো, এ
টু আর, এইটা আমরা করব। তাহলে এই দুটো ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবো এখানে। তাহলে কী হবে আমাদের প্রথম ইন্টিগ্রেশনটা খুব ইজি, এই ধরনের ইন্টিগ্রেশন আমরা করে আসছি বারবার। তাহলে কথা হবে এখানে যে কিউ বাই 4πε মাইনাস কিউ বাই 4πε ইন্টু কী হবে 1/r² dr, এরকমটা হয়ে যাবে ইজিলি, খুব ইজিলি হয়ে যাবে এটা। সো তাহলে কী হবে ইনফিনিটি টু এ, এটা আমাদের করতে হবে, প্লাস আমরা কী লিখবো রো r/3ε, রোয়ের ভ্যালু আমি ডিরেক্ট বসিয়ে দিচ্ছি এখানে। রোয়ের ভ্যালু কত এখানে আমাদের 3q বাই কত হবে আমাদের 4π ইন্টু a কিউব, আর এখানে 3ε আগে থেকেই ছিল, আর এখানে কত হবে r dr হবে। এখানে ইন্টিগ্রেশন করবো কিসের মধ্যে আমরা a টু r এর ভেতরে ইন্টিগ্রেশন করব, তাহলে এরকমটা আমাদের হবে। ঠিক আছে, এখানে এই 3 আর এই 3 কেটে যাবে এখানে। তাহলে এখানে কত হবে এখানে দেখো, তাহলে মাইনাস এখানে আমরা কমন নিয়ে নিতে পারি বাইরে একদম। তাহলে -1/4πε এরকম বাইরে কমন চলে আসলো, আর এখানে ইন্টিগ্রেশন করলে কত হবে -1/r, আর এখানে কত হবে ইনফিনিটি টু a, এরকমটা আমাদের হবে। আর এখানে ইন্টিগ্রেশন করলে কত হবে r dr, ইন্টিগ্রেশন করলে কত হবে, এই যে এই ইন্টিগ্রেশনটা করলে কত হবে ½ হয়, আমরা জানি কোন সূত্র, ওই একই, এই সূত্রটাই তোমাদের বেশি ইউজ হয়। x⁴n dx ইজ ইকুয়াল টু কত হয় 1/n+1 x⁴n+1, এই সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশনটা হলো। কারণ r dr ইন্টিগ্রেশন করলে কত হবে, r এর মাথায় এখানে কত আছে n হিসেবে 1 আছে, তাহলে r dr ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে কত হবে 1/n+1, n এর জায়গায় কত লিখছি 1 এখানে, তাহলে 1+1 এ 2 হবে, তাহলে r⁴1+1 r², তাহলে ½ r² হলো। তাহলে q/4πε তো আমি কমন আগে নিয়েছি, তাহলে পড়ে থাকবে আমার এখানে কত 1/a³ পড়ে আছে, আর এখানে কি হলো ইন্টিগ্রেশন করলে হাফ হলো, আর এখানে কি হলো r² হলো, তাহলে এখানে কত হবে a টু r হবে, এরকমটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা করি, দেখি কত আসছে আমাদের। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে -q/4πε মাইনাস q/4πε এটু কী হবে 1/a, সো -1/a মাইনাস 1/∞ এরকমটা হবে আমাদের। ঠিক আছে, আর এখানে কত হবে 1/2a³ 1/2a³ ইন্টু কত হবে r² মাইনাস a², এরকমটা আমাদের হবে। ঠিক আছে, এবার মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করার আগে এই ক্যালকুলেশনটা করে নিই, -q/4πε 1/a মাইনাস 1/∞, 1/∞ করলে 0, তাহলে এখানে কত পড়ে থাকবে -1/a, আর এখানে কত পড়ে থাকবে 1/2a³ 1/2a³ ইন্টু কি কত পড়ে থাকবে r² মাইনাস a², এরকমটা আমাদের পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে কী রেজাল্ট আমরা পাচ্ছি এখানে দেখো, তাহলে মাইনাস দিয়ে এবার গুণ করে দিই, তাহলে কত হবে q/4πε 1/a মাইনাস ½ a³ ইন্টু কত হবে r² মাইনাস a², এরকমটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি এখানে দেখো যে q/4πε ইন্টু কী হবে, ও এখানে মাইনাস দিয়ে গুণ করলে এটা a² মাইনাস r², আচ্ছা পরে লিখছি আমি এখানে, তাহলে লসাগু করবো এখানে, তাহলে কত হবে আমাদের যে 2a³ এরকমটা আমাদের হবে, আর এখানে আমাদের কত পড়ে থাকবে যে 2a² মাইনাস r² প্লাস a², এটা আমাদের পড়ে থাকবে এখানে। তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি এখানে যে q/4πε ইন্টু 1/2a³ ইন্টু 3a² মাইনাস r², এইরকমটা আমরা পাবো। তাই একটা জটিল এখানে রিলেশন আছে, কিন্তু এখানে একটা রেজাল্ট আমরা পাই যেটা দিয়ে অনেক সময় কোয়েশ্চেন দেয়। এই রেজাল্টটা জটিল আমিও জানি, বুঝতে পারছি, কিন্তু একটা জায়গা আছে যেটা থেকে কোয়েশ্চেন অনেকবার এসেছে, IIT-তে ইভেন এসেছে। ঠিক আছে, তাহলে সেটা কি সেটা দেখো একটু আমি বলি। তাহলে আমরা দুটো রেজাল্টকে এবার কম্বাইন করে আগে আমি লিখি যে VR ইজ ইকুয়াল টু কী পেলাম, ব্যাসার্ধের থেকে কম দূরত্বে বা বেশি দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা আমরা কী পেলাম। তাহলে ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে কী পেলাম যে q/4πε, যেটা আগেও পেয়েছিলাম। সো ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা আমাদের এমনটা হলো। এটা কার জন্য, যে সুষমভাবে আহিত নিরেট অপরিবাহী গোলকের জন্য তড়িৎ বিভবের রাশিমালা এটা হলো। ঠিক আছে, আর এখানে কী পেলাম q/4πε ইন্টু 1/2a³ ইন্টু কী হবে 3a² মাইনাস r², এরকমটা আমাদের হবে। এটা কখন হবে, ব্যাসার্ধের থেকে কম দূরত্বে তড়িৎ বিভব হবে আমাদের। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে মনে রাখার মতো যে ব্যাপারটা, এখানে তুমি যদি r এর ভ্যালু 0 বসিয়ে দাও, r এর ভ্যালু যদি 0 বসিয়ে দাও, তাহলে কোথায় তড়িৎ বিভব পাবে,
একদম সেন্টারে তড়িৎ বিভব পাবে। সেই সেন্টারে তড়িৎ বিভবটা কত হবে? সেন্টারে তড়িৎ বিভব আর এর ভ্যালু 0 বসাও, আর লেস দ্যান এ। এই অংশে যে তড়িৎ বিভব আছে সেখানে আর এর ভ্যালু 0 বসাও, কারণ ওই অংশে তো ব্যাসার্ধের থেকে কম দূরত্বে তড়িৎ বিভব ওই রাশিমালাটার সাহায্যে পাবো। তাহলে ওইখানে যদি আর এর ভ্যালু 0 বসায় তাহলে আমরা কী পাবো? কিউ বাই 4πε ইন্টু কী পাবো? 1/2a কিউব ইন্টু কী পাবো? 3a স্কোয়ার। এরকমটা পাবো আমরা, আর এর ভ্যালু 0 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কত পাবো আমরা? যে 3/2 ইন্টু কত পাবো? কিউ বাই 4πε এরকমটা পাবো। এই কিউ বাই 4πε এটা কি বোঝাচ্ছে? যদি আমি ব্যাসার্ধের সমান দূরত্বে তড়িৎ বিভব বের করতে চাইতাম, আর ইজিক্যাল টু এতে তড়িৎ বিভব বের করতে চাইতাম, তাহলে আমি কোথায় এ বসাতাম? এই যে এখানে আর এর জায়গায় এ বসাতাম, আর ইজিক্যাল টু এ বসাতাম ব্যাসার্ধের সমান দূরত্বে। তাহলে ব্যাসার্ধের সমান দূরত্বে তড়িৎ বিভব কত হতো? কিউ বাই 4πε এ। তাহলে ব্যাসার্ধ বা এই পৃষ্ঠটায়, অপরিবাহী পৃষ্ঠটায়, নিরেট গোলকের যে পৃষ্ঠে তড়িৎ বিভব হচ্ছে তার দেখো 1.5 গুণ হচ্ছে সেন্টারে তড়িৎ বিভব। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে এই নিরেট অপরিবাহী গোলকের ক্ষেত্রে সেন্টারে যে তড়িৎ বিভব হবে সেটা পৃষ্ঠে যে তড়িৎ বিভব হবে তার 1.5 গুণ। ঠিক আছে, পৃষ্ঠে যে তড়িৎ বিভব হবে তার 1.5 গুণ, পৃষ্ঠে যে তড়িৎ বিভব হবে তার 1.5 গুণ হবে সেন্টারের তড়িৎ বিভব। আর ইজিক্যাল টু 0তে এই নিরেট অপরিবাহী গোলকের ক্ষেত্রে যে তড়িৎ বিভব হবে সেটা হবে পৃষ্ঠে যে তড়িৎ বিভব হয়েছিল ওর তার 1.5 গুণ। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা, এই সেন্টারে তড়িৎ বিভবটা কেমন হয়। আর যদি বলে কোনো পয়েন্টে তড়িৎ বিভব, তাহলে তো আমাদের এই রিলেশন ব্যবহার করতে হবে, এটা মুখস্থ রেখে করতে হবে যে কিউ বাই 4πε 1/2a কিউব ইন্টু 3a স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ব্যাসার্ধের ভেতরে হলে, আর বাইরে হলে তো খুব ইজি, কিউ বাই 4πε আর, ওটাতে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্স আসবে ভেতরে। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো জিনিসটা। এই একটা পয়েন্ট আমি বললাম স্পেশাল পয়েন্ট, যেটা অনেকবার এসেছে পরীক্ষায়, সেটা ওইভাবে আমরা মনে রাখতে পারি যে 1.5 গুণ হবে পৃষ্ঠে যেটা তড়িৎ বিভব তার 1.5 গুণ হবে একদম সেন্টারে তড়িৎ বিভবটা। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ বিভবের রাশিমালা পেলাম। এবার এর ক্ষেত্রে যদি আমরা এই গ্রাফটা কেমন সেটা দেখতে চাই, সেটা দেখি আমরা কেমন গ্রাফ হবে এখানে আমাদের। তাহলে দেখো গ্রাফটা আমাদের কেমন হবে এখানে। তার মানে এখানে সেন্টারে তড়িৎ বিভব দেখতে পাচ্ছি সব থেকে বেশি হচ্ছে এখানে। তাহলে এই ক্ষেত্রে রাশিমালাটাকে আমরা এইভাবে দেখাই। ঠিক আছে, এরকম একটা বক্র এখানে হয়। ওকে, তাহলে এটাই হবে আমাদের এই গ্রাফটা। এখানে মুছে দিলাম এখানে, সরি। ওকে, তাহলে এরকম একটা বক্র এখানে হয়। এইটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে ব্যাসার্ধের সমান দূরত্বে তড়িৎ বিভবটাকে। তাহলে এ সেন্টার থেকে, ও থেকে, সেন্টার বলছি ওটাকে, ও থেকে ব্যাসার্ধের সাথে মানে দূরত্বের সাথে এইভাবে তড়িৎ বিভবটা পরিবর্তিত হচ্ছে। এটা হচ্ছে ব্যাসার্ধ একদম আর ইজিক্যাল টু জিতে মানে 0তে তড়িৎ বিভব, একদম আর ইজিক্যাল টু 0তে তড়িৎ বিভব। ঠিক আছে, এটা আর ইজিক্যাল টু 0তে তড়িৎ বিভব। আর এটা কি বোঝাচ্ছি? যে ব্যাসার্ধের সমান দূরত্বে তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে সেন্টারে তড়িৎ বিভবটা ওই এতে যে তড়িৎ বিভব হবে আর ইজিক্যাল টু এতে তড়িৎ বিভব তার 1.5 গুণ হবে, সেরকমই বোঝানো হচ্ছে গ্রাফটা থেকে। তাহলে এইরকম আমাদের এখানে গ্রাফটা, এই গ্রাফগুলো কিন্তু মনে রাখতে হবে। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমি কিছু গ্রাফ দেখিয়েছি, এখানে কিছু গ্রাফ দেখালাম। এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে, জন্য মনে রাখতে হবে কার ক্ষেত্রে কোথায় কেমন তড়িৎ বিভব, কার ক্ষেত্রে কোথায় কেমন তড়িৎ ক্ষেত্র হয়। ঠিক আছে, এর উপরই আমাদের কোয়েশ্চেন আসবে। তাহলে দেখো আমি দুটো সিস্টেমের জন্য তোমাদের তড়িৎ বিভব করালাম, শুধুমাত্র দুটো। আরও অনেক সিস্টেমের ক্ষেত্রে তড়িৎ বিভব বের করা যায়, কিন্তু পরীক্ষায় সেগুলো খুব কম আসে, খুবই কম আসে, সেজন্য আমি আর সেগুলো দেখাচ্ছি না। এগুলো থেকে আমাদের বেশিরভাগ কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। এখন দুটো একটা যদি আলাদা দরকার হয় তাহলে আমি সেটা তোমাদের সেখানে দেখাবো। যেরকম ধরো তোমাকে যদি বলে যে আমরা তো অলরেডি পড়েছিলাম যে এরকম একটা, যে যদি একটা তার থাকে, যে সুষমবাহিত একটা অপরিবাহী এরকম তার আছে যার আদান ঘনত্ব ল্যামডা, তাহলে ল্যামডা থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কেমন হয়? আর দূরত্ব তড়িৎ ক্ষেত্রের রাশিমালা হয় λ/2πε তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা আমরা বের করেছিলাম। তাহলে এখানে তড়িৎ বিভব কেমন হবে সেটা যদি আমরা এরকম ফর্মুলা ইউজ করি তাহলে সেটা নিশ্চয়ই বেরিয়ে যাবে যে E.dr, এই ফর্মুলা হিসেবে যদি করি, মাইনাস যেটা আজকে শেখালাম তোমাদের আমি, মাইনাস E.r। তাহলে আর দূরত্ব তড়িৎ বিভব কত হবে? এটা যদি আমরা ইউজ করি তাহলে ওই ধরনের সিস্টেমের ক্ষেত্রে তড়িৎ বিভব কত বেরিয়ে যাবে? এর ভ্যালু আমরা অলরেডি জানি, বসিয়ে দাও, ইন্টিগ্রেশন করে চলে আসবে ভেরি ইজিলি। লগ দিয়ে আসবে ইন্টিগ্রেশনটা, 1/r এর যদি ইন্টিগ্রেশন করি লগ আসে, ln r আসে বা লগ r আসে। ঠিক আছে, এখন লগের সাথে তোমরা আবার অনেকে খুব পরিচিত না, যারা ধরো মেডিকেলে যেতে চাও, নিটের পরীক্ষা দিতে চাও, কিন্তু
তোমরা ম্যাথটা অত ভালো করে দেখো না, তাদের ক্ষেত্রে আরও বেশি কঠিন লাগবে। যারা ইঞ্জিনিয়ারিং দিতে চাও তাদের জন্য খুব ইজি লাগবে লকটা। যেন আমি আর বললাম না, এটা খুব কম দেয়, খুবই কম দেয়। তড়িৎ ক্ষেত্রটা মনে রাখতেই হবে, তড়িৎ ক্ষেত্রটা মনে রাখতেই হবে, ঠিক আছে, কিন্তু বিভবের রাশিমালাটা আমাদের কম লাগে, ঠিক আছে। তাই আমি আপাতত বললাম না, পরে যদি ধারক পড়ানোর সময় এটা দরকার হয় মাঝে মাঝে, তখন আমি বলবো, ঠিক আছে। যদি আমার দেখি কোয়েশ্চেন খুবই বেশি আসছে এর উপর, তখন আমি বলবো এটা, বা আমি তখন বলেই দেবো ধারকের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এখন আর আমি বললাম না, আপাতত আমরা তড়িৎ বিভবটা করে আমরা কোয়েশ্চেন অনেক সলভ করি কিছু, তারপরে দেখবো। আরেকটা যেটা দেয় সেটা হচ্ছে যে এরকম একটা রিংয়ের জন্য, যেটা আমি পড়েছিলাম, রিংয়ের জন্য তড়িৎ ক্ষেত্র বের করেছিলাম, রিংয়ের জন্য তড়িৎ বিভবও বের করা যায়। কিন্তু রিংয়ের জন্য তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটাই জটিল ছিল, তাহলে তড়িৎ বিভবের রাশিমালাটা এতটা জটিল হয় না। যদি আমরা এই নিয়মে করি, এই -E.dr এটাকে যদি আমরা রিংয়ের ক্ষেত্রে তড়িৎ বিভব বের করার কাজে ইউজ করি তাহলে জটিল হয়। কিন্তু যদি আমি এই একদম শুরুতে আজকে তোমাদের আমি একটা লিখেছিলাম যে নিরবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে কী করে তড়িৎ বিভব বের করা যায়, তার কয়েকটা পদ্ধতি আমি তোমাদের শিখিয়েছিলাম। এইটা যদি আমি এখানে করি, রিংয়ের ক্ষেত্রে এই সূত্রটাকে যদি ব্যবহার করি, তাহলে খুব সহজে তড়িৎ বিভব বের করা যেতে পারে। তাহলে সেটাতে আমি রিংয়ের জন্য দেখিয়ে দিচ্ছি, 2 মিনিট লাগবে। রিংয়ের জন্য তড়িৎ বিভব বের করা খুবই ইজি যদি ওই সূত্রটাকে আমরা ব্যবহার করি। তাহলে ওইটা দিয়ে আমি দেখিয়ে দিই যে রিংয়ের জন্য কী করে তড়িৎ বিভব বের করা যেতে পারে, তাহলে আমার এটা করা হয়ে থাকবে এখানে। তাহলে রিংয়ের জন্য তড়িৎ বিভব কীভাবে বের করতে পারি দেখি আমরা, যে সুষমভাবে আহিত একটা বৃত্তাকার রিংয়ের জন্য তড়িৎ বিভব কী করে বের করতে পারি, ঠিক আছে। এটা বলে আমি আজকের আমরা আলোচনা কমপ্লিট করব। তাহলে দেখো, তাহলে আরেকটা সিচুয়েশনের ক্ষেত্রে আমরা তড়িৎ বিভব বের করছি কার জন্য, যে সুষমভাবে আহিত বৃত্তাকার রিংয়ের জন্য। রিংয়ের জন্য যদি আমরা করতে পারি, তাহলে রিংয়ের পুরোটা বৃত্তাকার অংশটা না দিয়ে যদি একটা পার্ট দেয়, তার জন্য তড়িৎ বিভব কত হবে একইভাবে বের করা যেতে পারে, ঠিক আছে। বৃত্তাকার রিংয়ের জন্য তড়িৎ বিভব, ঠিক আছে, এটাকে আমরা বের করবো। এটা বের করতে গিয়ে আমি কোন জিনিসটা ইউজ করবো বললাম, ওই যে প্রথমে যেটা আমি বলেছিলাম সেটাকে আমি ব্যবহার করব। ওই E.R ওইটাকে আর করছি না, ওটা করলে জটিল হবে, এখানে ইন্টিগ্রেশনটা কঠিন হবে তোমাদের জন্য। আমি বলে দিতে পারি খুব ইজিলি, কিন্তু তোমাদের জন্য কঠিন হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছি আমরা, যে এখানে এই রিংটা আছে, আমাদের রিংটা কি সুষমভাবে আহিত। এই সুষমভাবে আহিত রিংয়ে এরকম ধনাত্মক আধানে এটা আহিত হয়ে আছে, ধরো সাপোজ এরকমভাবে ধনাত্মক আধান এখানে ছড়িয়ে আছে এরকমভাবে, ঠিক আছে। তাহলে এর সেন্টার ও থেকে আর দূরত্বের একটা পয়েন্ট পিতে আমার কী বের করতে যাচ্ছি, আমি তড়িৎ বিভব বের করতে চাচ্ছি। তাহলে আমরা কী নেব, আমরা রিংয়ের ছোট্ট একটা অংশ নেব। এই যে ছোট্ট একটা অংশ নিলাম, এই ছোট্ট অংশে কতটুকু আধান আছে, ডিকিউ আধান আছে। এই ডিকিউ এর জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ বিভব হচ্ছে সেটাকে আমি বের করব। এইটার ব্যাসার্ধ কত বললাম আমি, ব্যাসার্ধ ধরো এই দূরত্বটা কত বলছি আর, তাহলে এই দূরত্বটা কত হবে, ডিকিউ থেকে পি পয়েন্টের দূরত্ব কত হবে, √R² + A² হবে, ঠিক আছে। তাহলে এই ডিকিউ এর জন্য পি পয়েন্টে তড়িৎ বিভব আমরা বের করতে পারি। তাহলে তার উপর যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে পুরোটার জন্য তড়িৎ বিভব কত পি পয়েন্টে সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে পি পয়েন্টে কতটা তড়িৎ বিভব হবে, যেটা আর দূরত্বে আছে, তাহলে আর দূরত্বের পি পয়েন্টে তড়িৎ বিভবের রাশিমালাটা কী হবে আমাদের, 1/4πε ডিকিউ বাই কী হবে ওই ডিস্টেন্সটা কত এখানে R-R0 ভেক্টরের কী দেওয়া ছিল, ওখানে মড দেওয়া ছিল, তার মানে কি এই ডিকিউ এর পজিশন থেকে পি এর দূরত্ব সেটা কত এখানে আমাদের √R² + A², এটা আমাদের সেই দূরত্বটা ছিল। তো এরপর যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমাদের পি পয়েন্টে তড়িৎ বিভব কত সেটা বেরিয়ে যাবে। এখানে কি কোনো ভেরিয়েবল আছে দেখো, আর তো এখানে কতটা দূরত্ব সেটাকে বোঝাচ্ছে, এটা এখানে কনস্ট্যান্ট, কারণ ডিকিউটা চেঞ্জ হচ্ছে কিসের সাথে সাথে, ওই ছোট্ট অংশে আধান হচ্ছে ডিকিউ, আর কিন্তু এখানে কোনো ভেরিয়েবল নয়। এ হচ্ছে ব্যাসার্ধ, সেটাও ফিক্সড কোয়ান্টিটি, সেটাও চেঞ্জ হচ্ছে না, সেটাও ফিক্সড আছে। তাহলে এখানে কোনো ভেরিয়েবল আমি এখানে পাচ্ছি না, দেখো 1/4πε, তাহলে আমাদের এই পুরো জিনিসটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশনটা হবে কিসের উপর, ডিকিউর উপর, আর ডিকিউর উপর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কী পাবে, এখানে টোটাল কতটা আধান এখানে আছে পুরো বৃত্তাকার তারে সেটাকে পাবে তুমি, যেটাকে আমি ক্যাপিটাল কিউ লিখছি। তাহলে দেখো কত ইজিলি আমাদের বেরিয়ে গেল এটা, কারণ সব ডিকিউ থেকেই পি এর দূরত্ব এখানে সমান। তারটা যদি এভাবে থাকে, সেখানে তারের প্রত্যেকটা ছোটো ছোটো অংশ থেকে এই অক্ষ বরাবর, তারের অক্ষ বরাবর যদি একটা পি পয়েন্ট নিই, সেই পি পয়েন্টের দূরত্ব প্রত্যেকটা ডিকিউ থেকে সমান দূরত্বে থাকবে। তার জন্য ইন্টিগ্রেশনটা এরকম এতটা ইজি হয়ে গেছে এখানে। তাহলে 1/4πε ইন্টু কি কত হবে, R² + A², ডিকিউ এর ইন্টিগ্রেশন করলে এখানে কী পাবে, টোটাল কতটা আধান সেটাকে পাবে। সো কত ইজিলি আমাদের এটা বেরিয়ে গেল দেখো। তো এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভবের রাশিমালা, ঠিক আছে। তাহলে সুষমভাবে আহিত রিংয়ের জন্য, ঠিক আছে, ব্যাসার্ধের
তোমার মানে অক্ষ বরাবর আর দূরত্বের একটা পি পয়েন্টে তড়িৎ বিভবের রাশিমালা এরকমটা হবে। ঠিক আছে, এটা খুব কম লাগে। আগে যে দুটো পড়ালাম সেগুলো আমার বেশি লাগবে, যেগুলো আমি ভালো করে পড়াবো, স্টার দিয়ে লিখবো, সেগুলো বেশি বেশি করে পড়বো, ওখান থেকেই মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আসবে। আর আমার তড়িৎ বিভবের বেশি আলোচনা বাকি নেই, একটা দুটো ভিডিওতে আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তারপরে তোমরা কোয়েশ্চেন করবে, অনেক তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের কোয়েশ্চেন করবে, আমি তোমাদের এখানে করাবো। ঠিক আছে, ধারকও পড়াবো, সবই পড়ানো হবে এখানে, আস্তে আস্তে করে সবই হবে। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো ভালো করে রেডি করো। ঠিক আছে, এবং প্রিপারেশন নাও যে আমরা যেন ভালো করে যেন কোয়েশ্চেন করতে পারি। আমি প্রচুর কোয়েশ্চেন এখানে করাবো। ভিডিও ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে আমার ভিডিও শেয়ার করতে পারো, ভিডিওটাকে লাইক করতে পারো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা।